ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে লিসেনারদের জন্যই তো আসা 8 বছর ধরে, তো যখনই ঘটনা পাই তখনই নিয়ে আসি। তো একটু আগে ফেসবুক একটু স্ক্রলিং করতে করতে দেখলাম যে একজন লিখছে যে আলিফ ভাইয়ের কাছ থেকে হসপিটালের ঘটনা শুনতে চাই। আচ্ছা, এই জন্য ভাই আপনাকে একটু আগে জিজ্ঞেস করতেছিলাম যে হসপিটালে ভাই যখন আমি যখন ওটি করি বা যখন ওটি থাকে তখন বহু জিনিস দেখা যায়। যেমন পাশের একসাথে 2-3টা ওটি, একটাতে ওটি করছি, কাজ করছি, হঠাৎ করে বাচ্চার কান্নার সাউন্ড, নতুন বাচ্চা জন্ম নিয়েছে, অথবা একটা মেয়ে একটা ছেলে সুইসাইড করে আসছে, বাঁচানো গেল না। কিছুক্ষণ পর মানে ওটি যখন শেষ হলো, এই কিছুদিন আগের ঘটনা, ভোরবেলা ওটি শেষ হলো, ওটি শেষ করে বের হতেই দেখি যে স্ট্রেচারের উপরে একটা লাশ পড়ে আছে, হাত ধুলাম। আসলে রাসেল ভাই যখন এসব ঘটে না, ওই মুহূর্তগুলো হন্টেড হয়ে যায়। হন্টেড কিছু ফিল করার দেখার লাগে না। আসলে সত্যি আমি যেটা মনে করি যে হন্টেড কিছু ফিল করতে হয় না, দেখতে হয় না, মুহূর্তগুলাই খুব ভয়ের হয়ে যায়। হাত হঠাৎ করে বুকের মধ্যে চিৎ করে ওঠে। ফজরের নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে পশ্চিম দিকে দাঁড়ালাম, ঠিক ডান পাশে স্ট্রেচারের মধ্যে লাশ। একা দাঁড়িয়ে যাবো, সুন্নত পড়বো, বাকিরা কেউ এখন আসে নাই, পাশেই লাশটা। জিনিসটা চিন্তা করতে ডিফারেন্ট লাগে ওটির ভিতরে ভাই। হয়তো তখনও লাশটা বের করে নাই বা কিছু একটা। আমরা প্রায় সময় এরকম জিনিসপত্র হসপিটালে দেখি। অপারেশন করার সময় এত কিছু খেয়াল থাকে না। তো দ্বিতীয় ঘটনাতে যাই, ফলে গল্প বলে শেষ করা যাবে না। এবং ওটির এরকম অনেক ঘটনা নিশ্চয়ই আপনার জানা আছে। রাসেল ভাই আছে, কিন্তু দেখেন আমি চাই বলতে মাঝে মধ্যে, কিন্তু নিজেই তো অনেক কিছু দেখি। আমার চোখের সামনে দেখলাম যে মিটারের মধ্যে টু শব্দ হচ্ছে, একদম সমান্তরাল লাইন, মানে সে আর নাই, খালি এখন জাস্ট অ্যানাউন্স করার পালা, যিনি মারা গেছেন। আসলে সবকিছুই তো এইসব রিলেটেডই, ভয় রিলেটেড। একদম একদম তাই। তো আসলে দ্বিতীয় ঘটনাটা রাসেল ভাই বলবো, একজনের, তার নাম হচ্ছে নাজিমউদ্দিন সাহেব। উনি 1981 সালের ঘটনা আমার সাথে শেয়ার করেছেন। রাসেল ভাই রিসেন্ট ঘটনাগুলো আমি পাচ্ছি না, এটা আমার কাছে মনে হয় যে শেয়ার করা যায়। আসলে আমি আপনাকে বলেছি রাসেল ভাই, খুব ছোট ঘটনা। উনি আমার রোগী আর কি। তো দীর্ঘদিন যাবৎ সামনের 2টা দাঁত আপনার ডেন্সার পরে থাকার কারণে পরবর্তী সময় চেম্বার থেকে চিকিৎসা করিয়ে নেন। এইটা এই রিলেটেডই। তো তার নেত্রকোনা তাদের বাড়ি। তো তার বাবা জায়গা রেখে শিফট হয়ে যান সাভারে, হেমায়তপুরে। সেখানে একটা বাড়ি তারা কেনেন, জায়গা কেনেন। তো জায়গাটা আগের থেকেই এই দোতলা বাড়ি করা ছিল। তো দোতলা বাড়ি করার সাথে সাথে গাছগাছালি আশেপাশে ছিল আর কি। তো তারা নিজেদের মতো গুছিয়ে নেন। তো গোছানোর পর থেকেই ঘটনাগুলো এরকম যে সাথে সাথে সবকিছু আবির্ভাব হয় না, আস্তে আস্তে তারা ফিল করতে থাকে। এবং বাসার ফ্যামিলি মেম্বার, তার ভাই, তার বোন, তারা 3 ভাই 1 বোন। এবং উপরে একটা টিন শেড করা আছে রুম, যেখানে উনি নিজে থাকতেন আর কি। মাঝে মধ্যে নিচেও থাকতেন, উপরেও থাকতেন, এরকম মিক্স করে। আর ওনার গ্রাম থেকে আত্মীয় স্বজন আসছে, বাসার মধ্যে থাকতো। বেশ বড় জায়গা, সামনে একটা দোলনা আছে, সুন্দর করে গোছানো আর কি। গাছতলা, পেয়ারা গাছ, আম গাছ, তারপরে কাঁঠাল গাছ লাগানো। আচ্ছা। তো ওনার বাসায় ছাদের মধ্যে গাছগুলো সব নুয়ে নুয়ে পড়ে, তো ছাদটাও ভালো লাগে আর কি। তো এরকম ঘটনা ওনার সাথে ঘটবে, এটা উনি চিন্তা করেন। এই বাসা তো কিনে আসছে, খুশি সবাই। যেদিন আসে তার ঠিক 1.5-2 মাস পর তারা ওই বিকালবেলা সন্ধ্যায়, মানে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেনের আলোয় পড়ছিল। ঘরের ভেতরে ঘরের ভেতরে তার 2 ভাই থাকতো একসাথে। 1 ভাই মানে ওই মুহূর্তে রুমে ছিল না, সে পড়ছিল। তো তার বাবা তাদের সবাইকে ওই সাভারের ওই জায়গায় লোকাল একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আচ্ছা। তো তার বাবা ওইখানেই আশেপাশে কাজ করতো। তো লোকাল স্কুলে পড়ছে, পরের দিন পরীক্ষা থাকবার কারণে হঠাৎ করে মানে তার মনে হয় যে তার টেবিলটা এরকম পেছনে খাট। তো পেছনে যদি কেউ এসে বসে, সে বুঝবে না, বুঝবে কেউ এসে বসছে, দেখা যাবে না। আচ্ছা। তার টেবিলটা হচ্ছে জানালা বরাবর। তো সে পড়ছে, হঠাৎ করে মনে হলো কেউ তার রুমে এসে খাটের মধ্যে এসে বসলো। সে পেছনে তাকাবে, সে প্রথমে মনে করছিল তার মা, কিন্তু ওই মুহূর্তে চিন্তা করলো মা একটু আগে বাইরে গেছে। পাশে ওখানে আশেপাশে তেমন বাড়ি ঘর নাই, 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স একটা বাড়ি, তো পাশের বাড়িতে গেছে। তো উনি মা আসার পরে, মা তুমি কি আমার রুমে একটু আগে ঢুকছিলে বা কিছু একটা? বলে না তো। তোলে কে? যে আমি তো ওনার 2 ভাইকে নিয়ে বের হয়েছিল আর কি। ওই ঘরের মধ্যে ছিল, উনি ছিল, ওনার দাদি ছিল কর্নার রুমে। দাদি তত হাঁটতে পারতো না, প্রপারলি হাঁটতে পারতো না। তো এরকম ভাবে সুস্থ মানুষ, উনি বুঝছিল ওই হারিকেনের আলোতে যে ছায়াটা বোঝা যাচ্ছিল যে কেউ এসে তার খাটের মধ্যে এসে বসলো। আচ্ছা। এটা তার প্রথম ফিলিং, প্রথম ফিল করে সে যে এইটা তো প্রথমে বুঝতে পারে নাই, অথবা এতটা ক্লিয়ারলি বুঝতে পারে না যতটা পরবর্তী সময় বুঝতে পারে। তারা এরকম টেবিলে বসে খাচ্ছে। তো
খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে তাদের এক রুম থেকে আরেক রুম একটা অবয়ব বা একটা মানুষ হেঁটে গেল। ওই মুহূর্তে ওই জায়গায় হেঁটে যাওয়ার মতো মানুষজন প্রস্তুত মানে উপস্থিত ছিল না, যেখানে হেঁটে চলে যাবে, কারণ তারা সবাই যেন একসাথে বসে তারা খাচ্ছে। তার দাদি তো হেঁটে যাবে না, তাদের হাঁটতে পারতো না। রাইট। একদিন ছাদের মধ্যে যায়, মানে এটা মানে কন্টিনিউয়াসলি 8 থেকে 10 দিন পর পর মানে এই আতঙ্কের মধ্যে থাকতো যে কোনো না কিছু ঘটনা হঠাৎ করে সামনে এসে পড়বে। তো ছাদে হাঁটছে রাত্রে 7টা-8টার দিকে, তো বাতাস বইছিল, তো ইলেকট্রিসিটি তো আমি আগে বললাম ইলেকট্রিসিটি নাই, তো বাতাস পেলেই বাতাস একটু বইলেই ছাদে চলে যেত সবসময় রাতের বেলা বাতাসের জন্য। তো সেদিন বাতাস বইছে, উনি ছাদে যায়, ছাদের থেকে দেখলো যে নিচে যে দোলনাটা দুলছে এবং দোলনাটার মধ্যে একটা মেয়ে মানুষ বসে আছে। আচ্ছা, একটা মেয়ে বসে আছে। তো তার বোনের বয়স হচ্ছে 3 ভাই 1 বোন, তো বোনের বয়স হচ্ছে মাত্র 4 বছর। আচ্ছা। আর তার মা নিশ্চয়ই দোলনাতে এলিয়ে বসবে না, অস্বাভাবিক ভাবে বসে দোলনায় দোল খাচ্ছে। উনি ভয়ে নিচে নেমে যায়, নিচে নেমে তার বাবাকে নিয়ে বাইরে যেতে দেখে দোলনাতে কেউ নাই। খুব সিম্পল, আসলে খুবই সিম্পল ঘটনা ওনার সাথে এইসব ঘটে যাচ্ছিল বাসার মধ্যে। তার বাবাও মাঝে মধ্যে ফিল করতো ছাদের মধ্যে কেউ হাঁটছে। ছাদে উঠার আগে মনে হলো না ছাদের মধ্যে কেউ আছে, জিজ্ঞেস করতো এই ছাদে কেউ আছে নাকি, উঠার পর দেখতো নাই, কিন্তু মনে হচ্ছিল কেউ আছে ছাদে। তো এটা প্রায় সময়ই তার মনে হতো যে তার বাবা হয়তো মনে হচ্ছে যে গাছের থেকে বিড়াল টিড়াল এসে হাঁটছিল, হয়তো মনে হচ্ছে যে আমি সেই হাঁটার শব্দ পেলাম, বা কিন্তু বিড়ালের হাঁটা তো অনেক সব সাউন্ডলেস, বিড়াল তো শব্দ করে হাঁটা না। কিন্তু এই জিনিসগুলো বারবার বুঝ দিতেছিল যে আসলে ঘটনাগুলো কি কোনো আমাদের সাথেই ঘটছে না, আসলে আমাদের ভুল ধারণা, বা আমরাই মিস্টেকেনলি বলছি যে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি। তো এই ঘর টু ঘর মুভমেন্ট প্রায় এটা একদম প্রমিনেন্ট, ঘর টু ঘর মুভমেন্ট, যে এক ঘর থেকে এক ঘরে একটা মানুষ হেঁটে যাচ্ছে, আরেক ঘর থেকে আরেক মানুষ হেঁটে যাচ্ছে, এটা প্রায় এবং সবাই ফিল করতো। রাতের বেলা তো ঘুম থাকতো অতটা বুঝতো না। আমি যে মানে ঘটনাগুলো বলি রাসেল ভাই মাঝে মধ্যে যে রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে, তাদের কেউই রাতের বেলা ঘুমের মধ্যে এরকম কিছু পেত না। কিন্তু যখনই সন্ধ্যা হতো বা দুপুরবেলা গড়িয়ে যেত, তখনই মনে হতো যে এক রুম থেকে আরেক রুমে কেউ না কেউ হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে সর্বশেষ ঘটনা। তার কাজিনরা নেত্রকোনা থেকে আসে, যেটার কারণে তিনি আমার কাছে আসেন। খুবই সিম্পল। তো কাজিনরা যখন নেত্রকোনা থেকে আসে, তো 2-3টা কাজিন ছাদের মধ্যে রাত্রেবেলা একসাথে আড্ডা তখন তো ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে মানে রাসেল ভাই 16-17 বছর। ওনারা একসাথে ছাদে গল্প টল্প করে কাজিনরা আগে নিচে নামে, সে ছাদের দরজাটা লাগিয়ে নিচে নামে। এরকম ঘটনা হওয়ার পর থেকে সে আর উপরে থাকতো না আর কি। উপরে ছাদের রুমটা তার পড়ার রুম ছিল। পরবর্তী সময় টেবিল নিয়ে সে নিচে নেমে আসে আর কি। তো যখন নিচে নামছে, উপরে আর কেউ নাই, অলরেডি লকড। তো সিঁড়ি নামার সময় তার কাজিনরাও তার থেকে অলরেডি 10টা স্টেপ এগিয়ে গেছে। আচ্ছা। হঠাৎ করে তার মনে হলো যে পেছন দিক থেকে আমাকে কেউ ধাক্কা দিয়েছে। আচ্ছা। প্রচন্ড জোরে ধাক্কা দিয়েছে, এবং ধাক্কাটার কারণে উনি ওই রেলিং ধরবে অথবা থপাস মানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে মানে স্টেয়ার গুলারতে, এটার কোনো চান্স মানে সে একদম এক লাফে নিচে যেয়ে পড়ে, এবং তারপর সাথে সাথে ওনার সামনে দুটো দাঁত ভেঙে বেরিয়ে পড়ে একদম সকেট থেকে। আচ্ছা। দাঁত দুটো তার হাতে, তার মুখ থেকে অঝরে রক্ত ঝরছে। তো সবাই খুব ভয় পেয়ে যায়, এবং তার বাবা মা খুব ভয় পায়। এতদিন ধরে এই ঘটনা প্লাস এটা উনি বললো যে আমি তো জানি না আমাকে কি জানি ধাক্কা দিল, প্রচন্ড জোরে ধাক্কা দিছে। তো উনি তার দাঁতগুলা নিয়ে মানে ওই আশেপাশের ডেন্টাল সার্জন তো রাতের বেলা সন্ধ্যার সময় খুঁজে পায়নি। পরবর্তী দিন ঢাকায় আসে, ঢাকায় এসে ডাক্তার দেখায়। তো আমার ডেন্টিস্ট্রি ভাষাটাকে বলি অ্যাভালশন, দাঁত বেরিয়ে পড়ে সকেট থেকে। তো ওইটা ফিক্স করার অনেক চেষ্টা করে, কিন্তু ফিক্স হয় না। মাঝে মধ্যে আমাদের এরকম একটা চিকিৎসা আছে যে দাঁত ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় বেরিয়ে গেলে, কিন্তু এটা একটা সার্টিন টাইমের মধ্যে দাঁতটাকে একটু স্যালাইনে ঢুকিয়ে রাখতে হয়। তখন তো এত আগে মানুষ এগুলো জানতো না। তো পরবর্তী সময় দাঁতগুলো হারিয়ে ফেলতে হয়, তাকে তার দাঁতগুলা ঠিক ছিল না। তো 5-7 বছর পর সে দাঁতগুলা বাধাই করে নেয়, ডেঞ্চার পরে নেয়। কিন্তু রাসেল ভাই যে ক্ষতটা তার এখন পর্যন্ত সে স্বপ্নে পায়, সেটা হচ্ছে তার মুখ থেকে অঝরে রক্ত পড়ে এবং তার হাতের মধ্যে দুটো দাঁত সে প্রায় স্বপ্নে দেখে। তো অনেকে বলে স্বপ্নে নাকি দাঁত পড়া দেখলে নাকি মানুষ মারা যায় বা এরকম কিছু একটা, অনেকে তার মতে, আমি জানতাম না, এটা তার কাছ থেকে আমি প্রথম শুনলাম যে নিজের দাঁত নাকি পড়ে গেলে মনে হয় যে মারা যাওয়া নাকি ঘনিয়ে আসছে বা কিছু একটা। ভাই এটা আমি প্রায় লাস্ট 38 ইয়ার্স ধরে শুনতেছি। প্রায় সময় আমি স্বপ্নে দেখি আমার দাঁতগুলো পড়ে গেছে, হাতের মধ্যে আমার দাঁত, এবং অঝরে আমার মুখ থেকে রক্ত ঝরছে। এবং তার ফলে কি কেউ মারা গেছে? হ্যাঁ, তার দাদি মারা গেছেন।
দাদি মারা গেছে 1989 সালে 8-9 বছর পর। দাদি তো হাঁটতে পারতো না, অনেক 8-9 বছর মতো বাঁচে। 89 সালে তার দাদি মারা গেছে। ওকে, এটাই ছিল আসলে ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আলিফ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনারা এনজয় করেছেন এবং আপনাদের ভালো লেগেছে।